বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। আমরা জীবন বিজ্ঞানের ক্লাস করছিলাম। এই জীবন বিজ্ঞান ক্লাসের মধ্যে জীবনের প্রবাহ জীবনের প্রবাহ, তো সেটা আমরা আগের দিনে তোমার এই ক্লাসটা করিয়েছিলাম। আজকে এর পরের থেকেই আমরা শুরু করব। তো এবার আমরা শুরু করব কোথার থেকে? আগের দিনে করিয়েছিলাম যে জনন তোমার করিয়েছিলাম। জনন জনন যদি কাকে বলা হয়, তাহলে যে পদ্ধতির মাধ্যমে জীব তার নিজের আকার আকৃতি বিশিষ্ট অপাত্য জীবের উৎপত্তি ঘটিয়ে পরিবেশের সঙ্গে সাম্যতা বজায় রেখে তাকে বলা হয় জনন। জননকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম। একটা আছে যৌন জনন জনন আর একটা বলছিলাম অযৌন জনন। যৌন জননে মিনিমাম দুইটা লোকের দরকার হয়, দুইটা জীবের দরকার হয়। যেমন আমাদের ক্ষেত্রে যদি পুরুষের ক্ষেত্রে দরকার হয়, পুরুষরা যৌন জনন করে। কেন বলো? পুরুষের ক্ষেত্রে একা তো জনন প্রক্রিয়া সম্ভব হবে না। কেবলমাত্র ছেলে বা কেবলমাত্র মেয়ে কেবলমাত্র জনন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে না প্রাকৃতিক উপায়ে, এবং যদি বলা হয় কৃত্রিম উপায়ে তারা করতে পারে। এখনকার দিনে ইন ভিট্রো ফার্টিলাইজেশন বলা আছে, এবং তোমার কি বলে সায়েন্টিস্ট যে আছে তারা বলা হয় পুরুষ এবং স্ত্রী ছাড়াই ভ্যাকিউম তোমার ব্যাগের সাহায্যে তারা কি করতে পারে? জনন ক্রিয়া সম্পন্ন করতে পারে। জননের জন্য বলবো যৌন জননের ক্ষেত্রে মিনিমাম দুইটা জীবের দরকার হয়, একটা ছেলে আর একটা পুরুষ, একটা তোমার স্ত্রী দরকার হয়। বাকি স্ত্রীর ক্ষেত্রে যদি বলা হয় তাহলে অযৌন জননের ক্ষেত্রে বলা হয় এখানে কোনো ক্ষেত্রে পুরুষ এবং স্ত্রী দরকার হয় না, একে বলা হয় অযৌন জনন। যদি বলা হয় অযৌন জননের ক্ষেত্রে স্পোর বা তোমার রেণুর মাধ্যমে তোমার জনন ক্রিয়া সম্পন্ন করে। আমরা অযৌন জননকে আবার দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে কি বলবো হচ্ছে প্রাকৃতিক আর একটা বলবো হচ্ছে কৃত্রিম উপায়। প্রাকৃতিককে যদি ভাগ করা যায় প্রাকৃতিক, আবার যদি ভাগ করা যায় ফার্দার প্রাকৃতিককে আবার বলবো ভাগ করলে আমরা পাবো কি কি? তাহলে প্রথম যদি বলা হয় অঙ্গজ জনন, তাহলে একটা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জনন। তারপর হচ্ছে পাতার মাধ্যমে, এই অঙ্গজ জননকে যদি বলা হয় পাতার মাধ্যমে জনন, অঙ্গজ জনন, মাইক্রো প্রপাগেশন, অঙ্গজ কে তোমার কৃত্রিম অঙ্গজ রূপে ভাগ করা যায়। বাস এই দুটোই তোমার রাখি, বাকি আর দরকার নেই। তো বাস ধ্যান রাখা দরকার মাইক্রো প্রপাগেশন। মাইক্রো মানে ছোট, মাইক্রো মানে কি? মাইক্রো মানে ছোট, বা ক্ষুদ্র বলা হয়। প্রপাগেশন বলতে বোঝানো হয় ছোট, বলা হয় তোমার প্রপাগেশন মধ্যে জনসংখ্যা বলা হয়, পপুলেশন প্রপাগেশন। এখান থেকে বলা মাইক্রো প্রপাগেশনের মাধ্যমে জনন ক্রিয়া সম্পন্ন করা যায়। আজকে আমরা দেখব পাতার মাধ্যমে জনন। আজকে দেখি যে প্রাকৃতিকে তোমার জনন। এখনকার দিনে জনন ক্রিয়া বলবো প্রাকৃতিক উপায়ে করা যাচ্ছে। সব থেকে বেশি ভালো হলো মানুষের যদি জন্ম প্রাকৃতিক উপায়ে তোমার প্রাকৃতিক অঙ্গজ জননের মাধ্যমে হয়ে যেত, এখানে লিখো প্রাকৃতিক অঙ্গজ জনন লিখবো, তাহলে সব থেকে সুবিধা হতো। আজকে চোখের অসুবিধা পড়তো না, কিডনির অসুবিধা হতো না। গরিব লোকের ক্ষেত্রে যদি দেখা যায় তারা কি বলে কিডনি তোমার বা চোখ যদি নষ্ট হয়ে যায় তারা পাচ্ছে না, কিন্তু বড় লোক তারা পেয়ে যাচ্ছে। দুনিয়ার দস্তুর সব সময় ধ্যান রাখা দরকার, যে কোনো উপায়ে বড় লোক হওয়ার তোমার চেষ্টা, কারণ সবসময় মানুষ বড় লোকের কদর করে। এবং যদি বলা হয় তারা প্রাকৃতিক অঙ্গজ জনন। প্রাকৃতিক অঙ্গজ জনন
তাহলে প্রথমে লিখবো হচ্ছে কাণ্ডের মাধ্যমে, মূলের মাধ্যমে, মূলের মাধ্যমে অঙ্গজ জনন, মূলের মাধ্যমে অঙ্গজ জনন। যদি মূলের মাধ্যমে বলা হয় তাহলে বলবো কি, তাহলে বলবো আলু, আলু, তাহলে মিষ্টি আলু। মূলের মাধ্যমে তোমার অঙ্গজ জনন করে, কোশ্চেন পরীক্ষায় আসে নিম্নলিখিত মধ্যে কোনটা মূলের মাধ্যমে অঙ্গজ জনন করে, তাহলে বলো সপ্তমে ধ্যান রাখো মিষ্টি আলু, ধ্যান রাখা দরকার। কাণ্ডের মাধ্যমে, কাণ্ডের মাধ্যমে যদি হচ্ছে বলা হয়, তাহলে কাণ্ডের মাধ্যমে অঙ্গজ জনন করে যদি বলা হয় তাহলে বলবো এখানে হবে আদা, হলুদ, আদা, হলুদ, এগুলো তুমি কিসের মাধ্যমে। তারপরে বলবো একটা কাণ্ড বলা হয়, কাণ্ডের একটা মাধ্যমে যদি বলা যায় গ্রন্থি কাণ্ড, তারপরে যদি বলা হয় পর্ব মাধ্যমের মধ্যে খর্ব, নাম হচ্ছে কচুরিপানা, কচুরিপানা, তাহলে ধ্যান রাখা দরকার কচুরিপানা। এই কচুরিপানা তুমি কিসের মাধ্যমে করে, এর নাম হচ্ছে খর্বকাণ্ড। কোন কাণ্ড? কচুরিপানা যেটার মাধ্যমে করে সেটা হচ্ছে কোনটা, হলো খর্বকাণ্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার 3 নম্বর লিখবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পাতার মাধ্যমে, পাতার মাধ্যমে জনন। পাতার মাধ্যমে বলা হয় পাথরকুচি, পাথরকুচি পাতা। এই পাথরকুচি পাতা মানুষের শরীরের পক্ষে খুবই উপকার। যদি কারো পেটে পাথর হয়ে যায়, কিডনিতে পাথর হয়ে যায়, এই পাথরকুচি পাতার রস চিবিয়ে খেলে কিডনি আস্তে আস্তে, কিডনিতে যে পাথর আছে পাথরটা আস্তে আস্তে গলে যায়, ডিজলভ হয়ে যায়। পাথরকুচির পাতা, এই পাথরকুচির পাতা কি হয়, যেখানে তুমি ফেলে দিবে দেখবে সেখান থেকে তুমি কি হয়ে যাবে, আবার নতুন তোমাকে গাছের তোমাকে সৃষ্টি হবে। এগুলো হয়ে গেল কি বলে পাতার মাধ্যমে জনন। এগুলো কি প্রাকৃতিক বলা হচ্ছে অঙ্গজ তোমাকে জনন। এগুলো কি প্রাকৃতিক অঙ্গজ জনন, ধ্যান রাখা দরকার। তাহলে কোশ্চেন পরীক্ষায় আসে প্রাকৃতিক অঙ্গজ জননের যদি উদাহরণ তোমার দেওয়া দরকার হয় তাহলে ধ্যান রাখা দরকার, এগুলো হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ তোমাকে জনন। এবার বলবো কৃত্রিম তোমার, কৃত্রিম অঙ্গজ জনন। কোন অঙ্গজ জনন? কৃত্রিম অঙ্গজ জনন। কৃত্রিম অঙ্গজ জনন যদি বলা হয় তো কি বলা হয়, এগুলো হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জনন। কৃত্রিম অঙ্গজ জনন যদি বলা হয় কোনো না কোনো ভাবে গাছের কোনো একটা ডাল কেটে তোমায় গেড়ে দিলে সেখান থেকে হয়ে যায়। তারপরে তোমার বলা হয় স্টক এবং তোমার শিওর, যেটা বলা হয় কৃত্রিম অঙ্গজ জনন যদি বলা হয় তাহলে শাখা কলম, শাখা কলম, শাখা কলম, এটা তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শাখা কলম, শাখা লেটে গেল তুমি কি শাখা কলম। শাখা কলমের পর যদি হচ্ছে বলা হয় তাহলে বলবো জোর কলম, জোর কলম, এই দুইটার মাধ্যমে হয়। এবার শাখা কলমে তুমি বলা হয়, শাখা কলমে যদি বলা হয়, শাখা কলমে যদি ভাগ করা যায় তাহলে কাণ্ডের শাখা কলম, মূলের শাখা কলম, কাণ্ডের শাখা কলম, শাখা কলম, শাখা কলম, তাহলে মূলের শাখা কলম, কাণ্ডের তোমাকে শাখা কলম,
মূল, কাণ্ড, পাতার শাখা কলম, বাকি পাতার শাখা কলম না দরকার নেই, তাহলে বলবো যে কাণ্ডের তোমার শাখা কলম। মূলের কাণ্ডা শাখা কলম যদি বলা হয় কোনো একটা মূল এক জায়গা থেকে উঠে নিয়ে তোমার চলে গেলে, যেমন যদি বলা হয় এখানে যদি বলা হয় কাণ্ডের শাখা কলম, যদি তোমার উদাহরণ দেওয়া যায় বা তারপরে বলা এখানে যদি বলা হয় মূলের যদি শাখা কলম তোমার, তাহলে বলবো ডালিয়া। কাণ্ডে তুমি কি জবা ফুল, ওর কাণ্ডটাকে এক জায়গা থেকে নিয়ে গিয়ে অন্য জায়গায় পুঁতে দিলে কাণ্ডের তোমাকে বলা হয় শাখা কলম হয়ে যায়। তাহলে বলবো কাণ্ডের শাখা কলমে তোমার জবা। এবার যদি হচ্ছে বলা যায় জবা, তারপরে গাঁদা ফুল। পরীক্ষায় এখানে আসে জোর কলমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জোর কলম যদি বলা হয়, জোর কলমটা পড়লে কি, এই জোর কলমের দুইটা পার্ট পরীক্ষার জন্য ধ্যান রাখা দরকার। একটা নাম হচ্ছে স্টক আর একটা নাম হচ্ছে শিয়ন। স্টক আর শিয়ন বলবো গাছের, যে গাছের উপরি অংশ কেটে তোমাকে ফেলে নিচের অংশটি জোর কলমে ব্যবহার করা হয়। তাকে স্টক বলে। আর 2 নম্বর শিয়ন যদি বলা হয় গাছের নিচে গাছের জোর কলমে ব্যবহার করি ব্যবহৃত উপরের অংশটিকে ব্যবহৃত গাছের জোর কলমে ব্যবহৃত গাছের উপরের অংশটিকে বলে কি বলে, শিয়ন বলে। যেমন উদাহরণ দেই, নিচের দিকে এঁকে একটা জিনিস ধ্যান রাখতে লাগবে, যে জোর কলমে ব্যবহৃত গাছ দুটি একই প্রজাতি হতে লাগবে। এটা মাটি যদি বলা হয় তাহলে এটাকে বলে স্টক, আর এটা অন্য একটা গাছ, এটাকে বলে শিয়ন। সাপোজ এইখানে আর একটা উপরে গাছ ছিল, এটা গাছটাকে কেটে ফেলে দেওয়া, এটাকে বাতিল করে দিয়ে এটা এখানে একটা ট্রান্সপ্লান্ট করানো হবে। এটা কি করবে, ট্রান্সপ্লান্ট করানো হবে। এটা হচ্ছে বাত, আর এটাও বাত। এবার কি হয়, এটাকে যদি হচ্ছে এখানে স্থাপন করা হয়, এটাকে বলে স্টক, আর এটাকে বলা হয় শিয়ন। বাস আরামসে বুঝতে পারা গেল, একটাকে বলে স্টক, এটাকে বলা হয় উপরের পার্টটাকে শিয়ন। কেন এইটা পার্ট ব্যবহার করা হলো, কারণ দেখা গেল এই গাছটা তোমার উপরের পার্টে ফল কম দেয় আর এই পার্টটা হচ্ছে ফল বেশি দেয়, কিন্তু নিচের পার্টটা যদি বলা হয় নিচের পার্টটা মজবুত আছে, তাহলে সেটা তোমার এখানে ট্রান্সপ্লান্ট করানো হয়। ট্রান্সপ্লান্ট করানোর ফলে যদি একবার দেখে নিই, একবার যদি ট্রান্সপ্লান্ট করানো যায়,
পুরাটাকে একবারে যাবে না, তো যাই হোক, এটা পুরো পার্টটাকে যদি এখানে স্থাপন করা যায় তাকে বলে, এটাকে বলে স্টক, এটাকে বলে শিয়ন। চলো পরেরটাতে আসে, মাইক্রো প্রপাগেশন। দেখো মাইক্রো প্রপাগেশন, দেখো মাইক্রো প্রপাগেশন, মাইক্রো মানে ছোট, প্রপাগেশন মানে বৃদ্ধি। মাইক্রো মানে কি? ছোট, আর প্রপাগেশন মানে বৃদ্ধি। ছোট ছোট টুকরার যদি তোমার বৃদ্ধি করা হয় এই মাইক্রো প্রপাগেশনের মাধ্যমে, একটা গাজর থেকে লাখো দিয়ে গাজর অথবা কি গাছ উৎপন্ন করা যেতে পারে, এটাকে নাম আছে মাইক্রো প্রপাগেশন। কোন একটা গাজরকে প্রথমে তুমি কি করা হবে, কুচি 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 করে কাটা হবে, একটা বলা হয় গাজর নেওয়া হয়, এটা গাজর হবে। এই গাজরের নিচের অংশটাকে বলা হয় কুচি কুচি করে কাটা হবে, পিস পিস করা হবে, তাহলে ছোট ছোট টুকরা টুকরা হয়ে যাবে, ছোট ছোট এটা টুকরা হয়ে যাবে। এগুলোকে কি করা হবে, একটা ডিশের মধ্যে নেওয়া হবে, ডিশের মধ্যে নেওয়া হলো, আর ডিশের মধ্যে কি দেওয়া হবে, এখানে তোমার উপযুক্ত পরিমাণে সুক্রোজ, সুক্রোজ, তারপরে অক্সিন, সাইটোকাইনিন, এগুলো বলা হয় উপযুক্ত পোষক দ্রব্য। পোষক দ্রব্য যদি দেওয়া যায়, উপযুক্ত পোষক দ্রব্যের মধ্যে দেওয়া যায়, তাহলে এগুলা থেকে তোমার ছোট ছোট থেকে একটা কি হবে, গাছের উৎপত্তি হবে। কি উৎপত্তি হবে? গাছের গাছ অঙ্কুরিত হবে, গাছ উৎপত্তি হবে। এগুলো তুমি পরবর্তী ট্রান্সপ্লান্ট করানোর পরে সেগুলো তুমি কি হবে, নতুন চারা গাছের উৎপত্তি হবে। সুক্রোজ, অক্সিন, সাইটোকাইনিন, পোষক দ্রব্য, এই ঘটনাটাকে বলা হয় টোটিপোটেন্সি। টোটিপোটেন্সি বলা হয়। মাইক্রো প্রপাগেশনের গুরুত্ব, আজকালকার দিনে যদি বলা যায় যে হিসেবে জনসংখ্যা বাড়ছে, জমির পরিমাণ কমে যাচ্ছে, একটা সময়কালে খাদ্যের অভাব দিবে, ঠিক সেই সময়কালে এই বলা হয় মাইক্রো প্রপাগেশনের একটা মাধ্যমে নতুন অল্প সময়ে প্রচুর পরিমাণে উদ্ভিদ এবং প্রাণীর উদ্ভিদের সৃষ্টি করা যেতে পারে। বলে অল্প সময়ে চাহিদা ভিত্তিক জীবের উৎপন্ন করা যেতে পারে। তাহলে অল্প সময়ে চাহিদা ভিত্তিক জীবের উৎপন্ন করা তোমার যেতে পারে, সেটার নাম আছে মাইক্রো প্রপাগেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ধ্যান রাখা দরকার। এই মাইক্রো প্রপাগেশনের মাধ্যমে আজকালকার দিনে যদি বলা যায় অল্প সময়ে প্রচুর পরিমাণে উদ্ভিদ এবং প্রাণীর উৎপন্ন করা যেতে পারছে, এবং এটাকে কাজে লেগে এখনকার দিনে এই মাইক্রো প্রপাগেশনের মাধ্যমে শুকুরের কি বলে কিডনি, শুকুরের শরীরে কিডনি প্রতিপালন করে মানুষের শরীরে লাগানো যাচ্ছে কেবলমাত্র এই মাইক্রো প্রপাগেশন পদ্ধতির মাধ্যমে। এই মাইক্রো প্রপাগেশন পদ্ধতি আগামীকালের ভবিষ্যতের প্রজন্মে খুব কাজে লাগবে, এবং অল্প সময়ে অনেক কিছু আবিষ্কার হতে পারে। রক্ত আবিষ্কার হবে মাইক্রো প্রপাগেশনের মাধ্যমে, দেখা গেল চোখ আবিষ্কার হয়ে গেল, দেখা যাবে পতঞ্জলির কোনো কিছু চোখ বিক্রি হচ্ছে, পতঞ্জলির কোনো না কোনোভাবে শরীর বিক্রি হচ্ছে, এইরকম নতুন মাইক্রো প্রপাগেশনের মাধ্যমে
পতঞ্জলি কোন জিনিসটা আবিষ্কার করতে পারেনি, ঠিক এই মাইক্রো প্রপাগেশনের মাধ্যমে সমস্ত জিনিস হচ্ছে আবিষ্কার করতে হতে পারে আগামী ভবিষ্যৎ হচ্ছে প্রজন্মে। ভাবো যে শুয়োরের শরীরের যে যকৃৎ সেটা হচ্ছে মানুষের শরীরে লাগিয়ে সফল হচ্ছে পেয়েছেন, তাহলে কেন এগুলো হচ্ছে উৎপন্ন করা হচ্ছে আমার সম্ভব হবে না? একটা সময় যাবে যে চোখ, দাঁত, মুখ, কিডনি, পাকস্থলী এগুলো তোমার বিক্রি হচ্ছে বাজারে কি হিসাবে বলা হচ্ছে, তোমার কেজি হিসাবে হচ্ছে বিক্রি হচ্ছে। সেটা কোন পদ্ধতির মাধ্যমে? সেটা হচ্ছে মাইক্রো প্রপাগেশন হচ্ছে পদ্ধতির মাধ্যমে। আশা করি সবাই হচ্ছে বুঝতে পারছো। চলো আসি হচ্ছে পরেরটাতে। এরপর আমরা ফিরে আসবো জনু চক্র। লেখো জীবের জীবন চক্রে হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড বলে তো লিঙ্গধার দেহ, হ্যাপ্লয়েড লিঙ্গধার দেহ ও ডিপ্লয়েড রেণুধর দেহর রেণুধর জনুর হ্যাপ্লয়েড লিঙ্গধর জনু দেহ না লিখে লেখো জনু লেখো, ও ডিপ্লয়েড রেণুধর জনুর জীবন বলা হয় হ্যাপ্লয়েড ডিপ্লয়েড রেণুধর জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে কি বলা হয়? জনুচক্র বলা হয়। ফার্নের উদাহরণ বলা হয় ফার্নের জনুচক্র বলবো লিঙ্গধার থেকে রেণুধার থেকে লিঙ্গধার এরকম পর্যায়ক্রমে আবর্তন করাকে বলা হয় জনু চক্র। বাস এটা জনুচক্র তুমি ইম্পর্টেন্ট আছে। এবারে তোমার বলা হয় পরাগযোগ কাকে বলা হয়? পরাগযোগ বলা হয় একটি ফুলের যেমন আমাদের ক্ষেত্রে আজকে ছেলে এবং মেয়ে বিয়ের পর যদি যৌন জনন না করে তাহলে তাদের বাচ্চা হবে না, ঠিক তেমনি ভাবে গাছেরও ক্ষেত্রে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল এদের যদি মিলন না ঘটে তাহলে কখনো এদের থেকে ফল উৎপন্ন ফলের আশা করা যেতে পারে না। ঠিক একই রকম ভাবে গাছেরও ওদের কি হয় জনন বলা হয় মিলন কি হয়। তাহলে পরাগযোগ কি বলবো? একটি ফুলের পরাগধানী থেকে পরাগরেণু সেই ফুলের অথবা সেই গাছের অন্য ফুলের বা সমজাতীয় গাছের অন্য গাছের সমজাতীয় অন্য গাছের ফুলের পরাগধানীতে ফুলের পরাগধানীতে সঞ্চারিত হওয়াকে কি বলে? বলবো যে পরাগযোগ বলা হয়। আচ্ছা এটা চলো আশা করি তাহলে পরাগযোগ মানে তুমি কি হয় মিলন। আর আজকে এই জন্য তোমার গান বেরিয়েছে
ফুলে ফুলে ভমরা বইছে, মই নারীটা কলসি কাকে পুকুরও পারে। তো ফুলে ফুলে ভমরা বইছে যখন, তার মানে বলো কোনো না কোনোভাবে ভমরা বা কোনো না কোনো ফুল যখন বসে, তাদের মধ্যে তুমি কি হয়, সেখানে সেখানে তুমি কি পরাগযোগ গঠন হয়। আর আগের দিনে গান বলতো এক রকমের, গানের মিনিং হতো আর এক রকম, ইনডাইরেক্টলি এতে বলা হতো। কিন্তু আজকালকার গানের মা বাপ কিছুই নেই। আজকালকার গান যে কি বলে আর দেখায় যে কি ভিডিও ভগবান জানে। আজকালকার তো ওপেন খুললাম খুললা, ওই বাত নেই। বলবো এটা আমাদের সোসাইটি বর্তমান খারাপ অবস্থা। বলবো যে গান খুব সুশৃঙ্খলতা থাকা দরকার, কিন্তু গানের আজকে মাথা গোড়া কিছু বোঝা যায় না। আর এমন ধরনের গান বলে, ভোজপুরি গান তো আরো কিছু বোঝা যায় না, শুধু ভাবি আর শালি ছাড়া কোনো গানে পায় না। তো যাই হোক, কোই বাত নেই। আগের দিনে গান খুব ভালো ছিল, খুব ভালো লাগে আগের দিনে গান শুনতে। একটি ফুলের পরাগধানী থেকে তাহলে পরাগরেণু সেই ফুলেই হতে পারে, অথবা সেই গাছের অন্য একটা, ওই এক গাছের অন্য ফুলে, অথবা সমঝোত আম গাছ হলে আম গাছের। এবার দেখা গেল যদি কোনো কোনো জনন হয়, মানুষের সঙ্গে ছাগলের তোমার জনন হবে কোনো দিন, যে তারা রাত্রিবেলা শুয়ে জনন কার্য করে গেল, কোনোদিনও হয়তো হবে না। ছাগলের সঙ্গে গরুর হবে না। তো ঠিক একই রকম ভাবে আম গাছের সঙ্গে আম গাছের জনন হওয়া দরকার, নাকি আম গাছের সঙ্গে লাউ গাছের তোমার জনন করিয়ে দিলা, এটা তোমার হবে না। এবার বলবো পরাগযোগ। পরাগযোগ দুই রকমের। পরাগযোগ কত প্রকারের? বলবো পরাগযোগ দুই প্রকারের। পরাগযোগ কত প্রকারের? বলবো দুই প্রকারের। একটা হচ্ছে স্বপরাগযোগ, আর দুই নম্বর বলবো ইতর পরাগযোগ। একটা হচ্ছে স্বপরাগযোগ আর একটা নাম হচ্ছে কি ইতর পরাগযোগ। এই স্বপরাগের যোগের মধ্যে যদি ভাগ করা যায়, গ্লেটনোগামী নাম শোনা আছে, গ্লেটনোগামী, গ্লেটনোগামী। তাহলে একটা হচ্ছে স্বপরাগযোগ আর একটা নাম হচ্ছে ইতর পরাগযোগ। অটোগামী আর একটা তোমার গেইটনোগামী। গেইটনোগামী। আর এটাকে বলা হয়, এটাকে তো বলা হয় ইতর পরাগযোগ, বা তোমার কি বলা হয় জেনোগামী বলা হয়। জেনোগামী। অটোগামী কাকে বলা হয়? একই ফুলের মধ্যে পরাগযোগ ঘটলে একটি গাছের একটি ফুলের মধ্যে পরাগযোগকে বলা হয় যোগকে বলা অটোগামী। একই গাছের দুটি আলাদা ফুলের মধ্যে পরাগযোগ ঘটলে দুটি আলাদা একই ফুলের, একই গাছ, একই ফুলে লেগেছি, একই গাছের দুটি ফুলের মধ্যে দুটি আলাদা ফুলের মধ্যে আলাদা ফুলের মধ্যে সংঘটিত হলে, আর এটা তোমাকে দুটি আলাদা গাছের মধ্যে দুটি একই প্রজাতির আলাদা গাছের মধ্যে, একই প্রজাতির বা সমপ্রজাতির আলাদা গাছের মধ্যে একই প্রজাতির দুটি একই প্রজাতির আলাদা গাছের মধ্যে পরাগযোগ ঘটলে, পরাগযোগ ঘটলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ইতর পরাগযোগ। ঘটলে তাকে বলা হয় ইতর পরাগযোগ।
তো এগুলো ধ্যান রাখা দরকার। ইতর পরাগযোগ কাকে বলে, স্বপরাগযোগ কাকে বলা হয়, এখানে তোমার পার্থক্য একটা তো ধ্যান রাখা দরকার, স্বপরাগযোগ আর ইতর পরাগযোগের পার্থক্য। তো এটা গেল স্বপরাগযোগ আর এটা গেল তো ইতর পরাগাত্মক যোগ। এবার বলবো নিষেক কাকে বলা হয়। নিষেক পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পুংলিঙ্গ পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গের লিঙ্গের মিলনকে পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের মিলনকে কি বলা হয়, নিষেক বলা হয়। বিয়ের পর প্রত্যেকটা পুরুষ এবং স্ত্রী দুইজন মিলে পরস্পর কি করে, নিষেক ক্রিয়া সম্পন্ন করে। যদি পরীক্ষায় আসে তাহলে লেখা দরকার যে বিয়ের পরের দিনে একটা পুরুষ এবং একটা স্ত্রী মিলে যে কার্য করে সেটাই হচ্ছে কি নিষেক। নিষেকের ফলে কি উৎপন্ন হয়, নিষেকের ফলে ডিম্বাণু উৎপন্ন হয়। কারণ শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে তার জাইগোট তৈরি করে। তাই নিষেকের ফলে কি উৎপন্ন হয় বলবো তোমার, নিষেকের ফলে জাইগোট উৎপন্ন হয়। জাইগোট সবসময় 2n হয়, জাইগোট উৎপন্ন বলবো এন যদি বলা শুক্রাণু আর এন তোমার ডিম্বাণু দুটা মিলিত হয়ে কি তৈরি হবে বলে হচ্ছে 2n উৎপন্ন হয়। একে কি বলা হয় বলবো নিষেক কি বলা হয়। তাহলে বাস নিষেক কমপ্লিট। এবার দেখো স্বপরাগযোগ আর ইতর পরাগযোগের পার্থক্য। পার্থক্য লিখে দিই একবারে, বলবো স্বপরাগযোগের একবারে সুবিধা বল, একবারে সুবিধা অসুবিধা এখানে লিখে দিই। স্বপরাগযোগ বলা হয় বাহকের প্রয়োজন হয় না, কারণ একটা গাছের একটা ফুলের মধ্যে ওইখানে জবা ফুল যেমন ওইখানে পুরুষ ওইখানে স্ত্রী থাকে, বাস ওইখান থেকে পড়লেও পুরুষ পুংধানী থেকে তোমার স্ত্রী কর্মমুণ্ডে স্থানান্তরিত হইলো, বাস এটাই হয়ে গেল তোমার, কোনো বাহকের প্রয়োজন হয় না, একা একা আছে করে ফেলে। আর এখানে ইতর পরাগযোগ বাহকের প্রয়োজন, এখানে লিখবো অসুবিধা, এখানে যেটা সুবিধা এখানে লিখবো অসুবিধা, বাহকের প্রয়োজন হয়। বাহকের প্রয়োজন হয় এখানে যদি বলা হয় তাহলে সব বাহকের প্রয়োজন হয় না, আর এখানে বাহকের প্রয়োজন হয়। সুবিধা কি, সম গুণ সম্পন্ন অপাত্য জীবের সৃষ্টি হয়, ফলে নতুন বৈশিষ্ট্যযুক্ত কোন জীবের উৎপত্তি হয় না। এখানে যদি বলা হয় অসুবিধা, যদি বলা হয় এখানে যদি বলা হয় বাহকের তোমার প্রয়োজন হয়, বাহকের প্রয়োজন হয় জন্য পরাগরেণুর অপচয় ঘটে, প্রচুর অপচয় ঘটে। এটা একটা তোমার অসুবিধা হয়ে গেল, তাই একটা সুবিধা একটা অসুবিধাতে লিখে দিলাম।
এবার লিখি যে স্বপরাগ যোগের এখানে লিখবো অসুবিধা, আর এখানে লিখবো সুবিধা। বলবো নতুন অসুবিধাটা কি, বলবো নতুন কোনো নতুন প্রজাতি বিশিষ্ট বা নতুন গুণ সম্পন্ন কোনো জীবের সৃষ্টি না হয়, জীবের সৃষ্টি না হওয়ায় প্রতিকূল পরিবেশে মানিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে। আর এখানে তো বলা হয় সুবিধা কি, নতুন বৈশিষ্ট্য, নতুন গুণ ও বৈশিষ্ট্য সম্পন্ন জীবের উৎপত্তি ঘটায় প্রতিকূল পরিবেশে মানিয়ে নিতে পারে। এখানে বলবো মিউটেশন ঘটে, অভিব্যক্তি ঘটে। অসুবিধা কি, বলবো মিউটেশন ঘটে না, অভিব্যক্তি ঘটে না। এখানে যদি বলা হয় অভিব্যক্তি ঘটে না, এখানে বলবো অভিব্যক্তি ঘটে। এখানে বলবো মিউটেশন ঘটে না। আর এখানে লিখবো মিউটেশন ঘটে। বাস স্বপরাগযোগ, অপরাগযোগ, ইতর পরাগযোগ আরামটা তোমার কমপ্লিট হয়ে গেল। এবার বলবো পরাগযোগ কি কি মাধ্যমে তোমার ঘটে। পরাগযোগ, ইতর পরাগযোগ এ বাহকের ইতর বাহকের কি কি বাহকের প্রয়োজন। ইতর পরাগযোগে যে যে বাহকের মাধ্যমে, যেমন জল দ্বারা, কোনো নদীতে যদি দেখা যায় পাতাগাজি, পাতা শ্যাওলা, এগুলো জলের মাধ্যমে ওইখানে পরাগরেণু আছে, পরে তোমার স্ত্রী ফুল আছে, স্ত্রী গাছ আছে, সেখানে এসে তোমার কি, সেখানে তোমার দেখো বায়ু পরাগী ফুল, উদাহরণগুলো লিখবা। বায়ু পরাগী ফুল যদি বলা হয় তাহলে বায়ুর মাধ্যমে পরাগযোগ ঘটে, তাহলে বলবো ধান, দেখো ভুট্টা, সরিষা বলা হয়, এগুলো তোমার হয় বায়ু পরাগী। দেখো জল পরাগী ফুল, উদাহরণ যদি বলা হয় পাতাগাজি, পাতা শ্যাওলা। তারপরে দেখো পাতা শ্যাওলা, লেখো পতঙ্গ পরাগী, এদের পতঙ্গ পরাগী যদি বলা হয় তাহলে বলবো এদের এন্টামো
শিলি বলে, কারণ এন্টামো মানে পতঙ্গ, ফিলি মানে তোমার পছন্দ। পতঙ্গ পরাগী ফুলের যদি উদাহরণ বলে আম গাছ, আম জাম, আম জাম, লেচু, লিচু, পতঙ্গ। আর লাস্ট ওয়ান যদি বলা হয় পক্ষী পরাগী ফুল। বলো পক্ষী পরাগী মানে পাখির মাধ্যমে। বলো তো একটা জিনিস ধ্যান রাখা দরকার, পাখি যদি তোমার কোনো ফুল বলা এক জায়গা থেকে ফুল আরেক জায়গায় অন্য একটা গাছে নিয়ে যায়, তাহলে অবশ্যই পাখি একটা বড়, তাহলে ফুলগুলো অবশ্যই বড় হওয়া দরকার এবং কালার হওয়া দরকার। তাহলে একটা বৈশিষ্ট্য যদি বলা হয় বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য খুব ছোট ছোট হবে, জল পরাগী কি হবে, এগুলো তোমার ছোট ছোট তোমার হবে, কোনো না গন্ধ থাকবে, না বলবো তোমার এটা না বর্ণ থাকবে, না গন্ধ থাকবে। এগুলো কি হয়, যদি বৈশিষ্ট্য বলা হয় বর্ণহীন, বর্ণহীন হয়, গন্ধহীন হয়, গন্ধহীন হয়, বর্ণহীন, গন্ধহীন আর ছোট হয়, ছোট হয়। ঠিক এটাও একই রকম ভাবে বর্ণহীন, গন্ধহীন আর ছোট হয়। এটাকে যদি বলা হয় গন্ধযুক্ত, বর্ণ গন্ধযুক্ত হবে। আর পতঙ্গ গন্ধের জন্য তোমার আকৃষ্ট হয়। তার জন্য বলি প্রত্যেকটা ছেলেকে বলি, যদি অবশ্যই বা কোনো একটা ছেলে বা মেয়ে অবশ্যই হচ্ছে বলি যে তোমাকে সবাই আকৃষ্ট তখনই করবে, তোমাকে সবাই দাম দিবে তখনই তোমার মধ্যে বর্ণ আর গন্ধ থাকা দরকার। আর সেই বর্ণ আর গন্ধ হচ্ছে এডুকেশন। বাকি তাছাড়াও আরো বর্ণ গন্ধ আলাদা আছে, কেউ কেউ রূপ, কেউ তোমার গন্ধ হিসেবে মানে বর্ণ হিসেবে মানে কই বাত নেই। বলবো যদি অবশ্যই আকৃষ্ট যদি হচ্ছে করতে চাও কাউকে, তাহলে অবশ্যই তোমার তোমার মধ্যে বর্ণ এবং গন্ধ দুটোই অবশ্যই থাকা দরকার। এই দুনিয়া কা দস্তুর হে, যদি তোমার মধ্যে কিছু থাকে তাহলে অবশ্যই তোমাকে দাম দিবে এবং আকৃষ্ট করবে, না তো বাকি দুনিয়া যাচ্ছে দুনিয়া সবাই তোমার থেকে পিছিয়ে চলে যাবে। যদি গুণবান যদি বলা হয় গুণবান এত হও, তাহলে তোমার ভাই, তোমার শত্রু তোমাকে অবশ্যই তোমার পরিচয় দিবে। আর যদি গুণবান না হও, যদি ভালো জায়গা পজিশন না পাও, তাহলে তোমার নিজের আত্মীয় স্বজন তোমাকে পরের দিকে ঠেলে দিবে, পরিচয় দিতে তোমার লজ্জা পাবে। পক্ষী পরাগী ফুল বলবো এগুলো বর্ণযুক্ত, গন্ধযুক্ত, বর্ণযুক্ত, গন্ধযুক্ত ও বড় হয়। বাস এটা তোমাকে বলা হয় এই ফুলগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং বৈশিষ্ট্যগুলো পাশের দিকে লিখিয়েতে দিয়েছি, ধ্যান রাখা দরকার। এটা গেল ইতর পরাগযোগ। এবার আসবো মানুষের জীবন দশা। মানুষের জীবন দশা ধ্যান রাখা দরকার। মানুষের জীবন দশা যদি বলা হয় তাহলে বলবো কয়টা ভাগে ভাগ করে দেই। বলবো সবার প্রথমে লিখবো সদ্যজাত, তারপরে লিখবো শৈশব, শৈশব, তারপরে লিখবো বয়ঃসন্ধি, তারপরে লিখবো পূর্ণ পরিণত দশা, আর লাস্ট লিখবো বার্ধক্য দশা। শৈশব দশা বলা সদ্যজাত যদি বলা হয় জন্ম থেকে 1 মাস, 1 মাস সময়টাকে বলা হয় সদ্যজাত বলা হয়। শৈশব যদি বলা হয় 2 মাস থেকে 10 বছর। 10 বছর সময়কে বলা হয় শৈশব বলা হয়। এক্ষেত্রে বলা হয় 10 বছর থেকে বললাম 19 বছর বয়স।
আইসিএমআর অনুযায়ী, মানে এটা হচ্ছে WHO অনুযায়ী, আর আইসিএমআর অনুযায়ী আইসিএমআর অনুযায়ী 10 থেকে 16 বছর বয়স। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এর মাধ্যমে 10 থেকে 16 বছর বয়সকে বলা বয়ঃসন্ধি। এই বয়সটা সব থেকে খাতরা বয়স। এই বয়সটাকে যদি একবার অ্যাভয়েড করতে পারো, ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে পারো, তাহলে অনেক কাজে লাগবে। পরিণত দশা বলা হয়, তাহলে বলো 19 থেকে 60 বছর বয়স অব্দি, আর বার্ধক্য দশা বলে 60 বছরের পরবর্তী দশা। পরবর্তী দশা বললাম জন্ম সময়, এই সময়কালে বাচ্চা কেবলমাত্র জন্মগ্রহণ করে। বাচ্চা যখন জন্মগ্রহণ করে তার ধ্যান রাখা দরকার তার মধ্যে না থাকে দোষ, না থাকে গুণ। কি এই বাচ্চাগুলি পরবর্তীকালে গুণের অধিকারী হয়, এবং এই বাচ্চাদের মনে কি বাবা মা অজান্তে বীজ ভরিয়ে দিচ্ছে কিনা অবশ্যই বিচার করবেন। যে বাচ্চার মধ্যে না থাকে দোষ, না থাকে গুণ, তারা সবাই সমান হয়ে যায়। কিন্তু সেই বাচ্চায় বাবা মার আদতে বাবা মা তার ছেলে মেয়েকে অবশ্যই চায় যে তার বাচ্চা যেন তোমার স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠুক, সবল হয়ে উঠুক, সুস্থ হয়ে উঠুক। কিন্তু তার বাবা মা অমৃতের সঙ্গে সঙ্গে তাদের মনে কি বিষ মিশিয়ে দিচ্ছেন কিনা অবশ্যই বিচার করবেন। কারণ যেই বাচ্চা ছোটবেলায় না তাদের মধ্যে না হিন্দু না মুসলিম থাকে, কিন্তু এই বাচ্চার পরবর্তীকালে বড় হয়ে হিন্দু মুসলিম জাতিভেদ তোমার মানতে থাকে এবং দেশের মধ্যে তোমার দ্বন্দ্ব শুরু করে দেয়। তো অবশ্যই সদ্যজাত যদি বলা হয় তাহলে জন্ম থেকে 1 মাস বয়স অবধি বলা হয় সদ্যজাত বলা হয়। শৈশব যদি বলা হয়, এই বয়সে সদ্যজাত বয়সে তারা কেবলমাত্র তার দিকে দেখে, বুঝার চেষ্টা করে সমস্ত এই জগৎটাকে। ঠিক একই রকম ভাবে যারা তোমরা অবশ্যই বাচ্চার মতোই এই জগৎটাকে বুঝার চেষ্টা করো। দুনিয়াতে সবাইকে বোঝা যায়, কিন্তু মন কারো বুঝতে খুব কঠিন হয়ে ওঠে। এই দুনিয়াতে সব থেকে কঠিন কাজ যদি বলা হয়, কাউকে মন চেনা। কই বাত নেই। এই সময় বাচ্চা বাপ 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 আস্তে আস্তে তোমার করতে তোমার শিখতে থাকে। শৈশব সময়ে আস্তে আস্তে তারা বড় হতে থাকে, নিজের প্রতি আকৃষ্ট হতে থাকে, সমস্ত জিনিস নিজের বলে মনে করে। এই সময়কালে কথা বলতে শিখে, পরিবেশকে জানতে এবং বুঝতে আস্তে আস্তে শিখে, সমস্ত কিছু আপন বলে মনে করে। পরীক্ষায় কোশ্চেন যদি আসে তাহলে এই বয়স সন্ধি থেকে, এটাকে বলা হয় ঝঞ্ঝাটের বয়স। এই বয়সটাকে কি বলা হয়? ঝঞ্ঝাটের বয়স। এই বয়সে ছেলে মেয়ে সব থেকে বেশি পালাপালি করে। এই 10 থেকে 19 বছর অবধি যদি পালাপালি না করে, তো সেই ছেলে মেয়ে যে আছে পরবর্তীকালে পালিয়ে যাওয়ার টেন্ডেন্সি কম থাকবে। এটাকে বলা হয় ঝঞ্ঝার বয়স। এই বয়সে কি হয়, মানুষের বৃদ্ধি, যৌনাঙ্গের বৃদ্ধি ঘটে, যেমন স্তনগ্রন্থির তোমার বৃদ্ধি ঘটে। এই বয়সে যদি বলা যায় বয়ঃসন্ধিকালে অন্য লিঙ্গের প্রতি আকৃষ্ট দেখা দেয়। এই লিঙ্গে বলা হয় অন্য লিঙ্গের প্রতি আকৃষ্ট বৃদ্ধি হয়, মানুষ চেনা হয়, স্মৃতি
বুদ্ধি, স্মৃতি বুদ্ধি এই বয়সে তোমার হয়। স্মৃতি বুদ্ধি এই বয়সে তোমার হয়। এই বয়সটা সামালকে রাখনা চাই। একটা 10 বছরের বয়সের সামনে যদি কোনো একটা মেয়েকে, ছেলে একটা 10 বছরের ছেলের সঙ্গে একটা পাশে যদি একটা কোনো তোমার 10 বছরের মেয়েকে সারা রাত যদি এক জায়গায় তোমরা তাকে রাখা হয়, তাদের মধ্যে কিছু হবে না, তারা হুদলের মতো পড়ে থাকবে। কিন্তু সেই বাচ্চাটাকে যখন 16 বছর পার হয়ে যাবে, 19 বছর হয়ে যাবে, এই সময়কালে একের সঙ্গে রেখে দিলে কি যে কি ঘটনা ঘটবে ভগবান জানে। সেটা স্মৃতি বুদ্ধি এগুলো ঘটে। বলবো পরিণত দশা যদি বলা হয়, এই বয়সে মানুষ জীবন এবং যৌবন সম্পর্কে জানতে শেখে। জীবন এবং যৌবন সম্পর্কে জানতে শিখে। জীবন কি আর তোমার যৌবন কি, এই বয়সে গিয়ে মানুষ তোমার জানতে শিখে। এই বয়সে মানুষ নিজের প্রতি ধ্যান দেওয়া শুরু করে, নিজের প্রতি, পরিবারের প্রতি ধ্যান দেওয়া শুরু করে। আর 60 বছরের পরে স্মৃতিশক্তি লোভ, সমস্ত কিছু মানে দৃষ্টিশক্তি লোভ, স্মৃতিশক্তি, শ্রবণ শক্তি, স্মৃতিশক্তি, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, স্মৃতি শক্তি, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, দর্শন লোপ পায়। লোপ মানে কমে যায়। বৃদ্ধি হ্রাস হয়, সমস্ত গুলো এখানে কম হয়ে যায়, বৃদ্ধি হ্রাস হয়। তারপরে শক্তি, শ্রবণ শক্তি, দর্শন শক্তি লোপ পায়, বৃদ্ধি তোমার হ্রাস পায়, সমস্ত গুলো এই বার্ধক্য দশায় তোমার ঘটতে থাকে। এই বার্ধক্য দশায় ধ্যান রাখা দরকার। পরবর্তীকালে জীবনকে সিকিউর রাখার জন্য ইয়ং বয়সে গাধার মতো খাটো, তাহলে রাজার মতো জীবন যাপন করতে পারবে। জীবনে একটাই দস্তুর, যদি গাধার মতো খাটো তাহলে রাজার মতো বাঁচতে পারবে। যদি চাও জীবনে রাজার মতো বাঁচতে, তাহলে প্রথম জীবনে গাধার মতো খাটো। তো যাই হোক, এই চ্যাপ্টারটা এখান থেকে তোমার কমপ্লিট হয়ে গেল। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।